আসসালামু আলাইকুম। আপনারা জানেন সম্প্রতি একটি এনবিআর এর চিঠিতে উল্লেখ করা হয়েছে প্রজাতন্ত্রের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর এবং যাদের আয়কর হয়েছে তাদের প্রত্যেকের জন্য রিটার্ন বা রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। তো আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা অনলাইনে আয়কর রিটার্ন আমরা দাখিল করতে পারি। তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কি করে আপনি খুব সহজে আপনার নিজ নামে একটি টিন আইডেন্টিফিকেশন নম্বর খুলতে পারেন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর খুলতে পারেন। কিভাবে টিন খুলতে হয় সেই ভিডিওতে আপনারা সব দেখেছেন। আজকের ভিডিওর লিংকে ডেসক্রিপশনে আমরা সেই ভিডিওটিও দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে কিভাবে আপনারা অনলাইনে আয়কর দাখিল করবেন সেই বিষয়টি মূলত দেখানোর চেষ্টা করব। তো আয়কর দাখিল করার জন্য প্রথমে আপনাকে টিন সার্টিফিকেট নিতে হবে, একটি টিন নম্বর প্রয়োজন পড়বে। তো যেহেতু আমরা আগের ভিডিওতে টিন নম্বর দেখিয়েছিলাম, আজকে আর নতুন করে টিন নম্বর বের করার পদ্ধতিটা দেখাচ্ছি না। আপনাদের প্রয়োজন পড়লে আপনারা ডেসক্রিপশন লিংক থেকে ভিডিওটি দেখে নেবেন। তো আসুন এরপরে ধরেই নিচ্ছি যে আপনারা সবাই টিন নম্বর খুলতে পেরেছেন এবং এরপরে কিভাবে আপনারা একটি রিটার্ন দাখিল করবেন সে বিষয়টি দেখাবো। ও এজন্য প্রথমেই আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি একটি ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার ওপেন করার পরে ব্রাউজারের অ্যাড্রেস বারে আমাদেরকে যে অ্যাড্রেসটি লিখতে হবে সেটি হচ্ছে etaxnbr.gov.bd। আমরা আয়কর দেওয়ার জন্য ই রিটার্ন যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করেছি। এবার এখান থেকে ই রিটার্ন এই যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি নোটিফিকেশন আসবে যে আমি নতুন ইউজার কিনা অথবা আমি এর আগে রেজিস্ট্রেশন করেছি কিনা। শুরুতেই আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এজন্য আমরা যদি নতুন হয়ে থাকি এই ওয়েবসাইটে সেক্ষেত্রে আই এম অলরেডি রেজিস্টার্ড এটি ব্যবহার না করে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই অপশনে ক্লিক করব, তাহলে আমি রেজিস্ট্রেশন করতে পারবো। আর যদি যাদের রেজিস্ট্রেশন রয়েছে তারা আই এম অলরেডি রেজিস্টার্ড এই অপশনে ক্লিক করে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে পারবেন। তো আমি রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এখানে নতুন দেখাচ্ছি সেক্ষেত্রে আমি আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই অপশনে ক্লিক করে প্রবেশ করছি। এবার ওকে করব। এখানে যে নোটিফিকেশনটি এসেছে তা হলো আপনার সিমটি অবশ্যই আপনার নিজের নামে নিজ এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে। আর আমি ওকে করে পরবর্তী ধাপে চলে যাব। এখানে আপনারা টিন নম্বরটি বসাতে হবে এবং আপনার টিন নম্বর এবং মোবাইল নম্বর, তারপরে ক্যাপচা পূরণ করে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার আপনি যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। মনে রাখতে হবে এই মোবাইল নম্বরটি অবশ্যই আপনার নিজ নামে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। এবার এখানে ওটিপি নম্বরটি দিবেন আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে সংগ্রহ করে। এবার একটি পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটি কনফার্মেশন করবেন। কনফার্ম করার পরে নিচে লক্ষ্য করুন যে সাবমিট বাটনটি রয়েছে, সেই সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে একটি বিষয় লক্ষণীয়, আপনারা যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন সেই মোবাইল নম্বরটি যদি আপনাদের নিজ নামে রেজিস্ট্রেশন করা না থাকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজ নামে রেজিস্ট্রেশনকৃত একটি মোবাইল নম্বর এখানে ব্যবহার করতে হবে। নিচে যে সাইন ইন অপশন আছে এই সাইন ইন অপশনে ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করেছি। এবার সাইন ইন করার জন্য এখানে ইউজার আইডি হিসেবে আমার টিন নম্বরটি বসাতে হবে। এখানে টিন নম্বর বসিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি এবং যে ক্যাপচা রয়েছে ক্যাপচাটি দিয়ে এখানে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে।
এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার 3 নম্বর দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করেছি। এটি মূলত আমার একটি প্রোফাইল বলতে পারেন আপনারা এটাকে। প্রোফাইলে প্রবেশ করার পরে আমাদেরকে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে, সেজন্য আমাদেরকে এখানে যেতে হবে রেগুলার ই রিটার্ন এই অপশনে। আমরা রেগুলার ই রিটার্ন এই অপশনে প্রবেশ করছি। এখানে কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে আপনার যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আপনার চাকরি থেকে যদি ইনকাম থেকে থাকে সেক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করতে হবে। এছাড়া যদি আপনার অন্য কোনো ইনকাম থেকে থাকে, যেমন যদি আপনার বাসা ভাড়া পেয়ে থাকেন, ভাড়া দিয়ে থাকেন, সেক্ষেত্রে ইনকাম ফ্রম রেন্ট। যদি এগ্রিকালচার থেকে আপনাদেরকে ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে ইনকাম ফ্রম এগ্রিকালচার। বিজনেস থেকে যদি ইনকাম হয়ে থাকে সেখানে ইনকাম ফ্রম বিজনেস বা ক্যাপিটাল গেইন বা ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস। এর যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি এখানে উল্লেখ করবেন। তো আমি এখানে আপনাদেরকে আরেকটু বিষয় বলে রাখি, আপনাদের অনেকেরই সঞ্চয়পত্র কেনা রয়েছে, কারো ফিক্সড ডিপোজিট করা রয়েছে। এই ধরনের যে ইনকাম সেগুলো মূলত ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস এই অপশনটি সিলেক্ট করবেন। আর যেহেতু আপনারা চাকরিজীবী সেক্ষেত্রে আপনাদেরকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটি তো সিলেক্ট করতেই হবে। তো আমি যে আয়করটি করতে যাচ্ছি তার মূলত একটি ইনকাম দেখাবো, এক্ষেত্রে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটি আমরা সিলেক্ট করেছি। আপনাদের যাদের ফিনান্সিয়াল অ্যাসেটস থেকে ইনকাম হচ্ছে তারা এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এবার নিচের দিকে আমি চলে যাই, এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ। এটি হচ্ছে মূলত আমাদের ফার্স্ট অ্যাসেসমেন্ট। দেখতেই পাচ্ছেন এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এখানে অ্যাসেসমেন্ট সংক্রান্ত ইনফরমেশন চাচ্ছে। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করে চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। এখান থেকে এডিশনাল কিছু ইনফরমেশন চাইবে আপনার কাছে। এখান থেকে আপনি কোথায় অবস্থান করছেন সেই অবস্থান দেখাতে হবে। এখান থেকে আপনি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চিটাগং সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন, যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেই অপশনটি আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে যেহেতু এই সিটি কর্পোরেশনের বাইরে, সেক্ষেত্রে আমি এখানে এরিয়াদার এরিয়া এই অপশনটি সিলেক্ট করব। এক্ষেত্রে যা রয়েছে যারা আপনারা বুঝতে চান তারা এই লেখাগুলো যদি পড়েন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যারা খুব বেশি এক্সপার্ট না কিন্তু নিজের কাজ নিজে চালিয়ে যেতে চান, আমি তাদেরকে বলবো এখানে যা আছে আপনারা সেভাবে রেখে চলে যাবেন পরবর্তী পৃষ্ঠায়। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমি চলে যাচ্ছি। এখানে এমপ্লয়মেন্ট টাইপ এখানে আইবাস প্লাস প্লাসে, যেহেতু গভর্নমেন্ট যারা চাকরি করে তাদের স্যালারি হয় আইবাস প্লাস প্লাসে, সেক্ষেত্রে আমি এখানে আইবাস প্লাস প্লাস এই অপশনটি রেখে যাচ্ছি। আর অন্য যারা আছেন তারা এখানে যে ক্যাটাগরিতে আপনাদের স্যালারি হয় সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমি এখানে সরকারি চাকরিজীবীদেরটা করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে গভর্নমেন্ট পে স্কেল বা পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস এই অপশনটি সিলেক্ট করছি। এবার নেম অফ অফিস, এক্ষেত্রে অফিসের নাম দিতে হবে। তো এই এখানে আমি মূলত যার রিটার্নটি করতে যাচ্ছি তিনি মূলত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সেক্ষেত্রে তার প্রাথমিক বিদ্যালয়ের নামটি হবে তার অফিস। আমি এখানে তার অ্যাড্রেস লিখে দিচ্ছি। এবার ডেজিগনেশন লিখব। এবার এখানে তার স্যালারি সংক্রান্ত কিছু তথ্য রয়েছে, আমরা শুরুতে একটি স্যালারি শিট করে নিতে পারি, অথবা এটা খুব যে বেশি একটা জরুরি কিছু এমন না, অনলাইনে এই কাজগুলো আপনি খুব সহজে করে নিতে পারেন। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদেরকে, যে অনলাইন কাজটি করাই হয় মূলত খুব সহজ করার জন্য। এবং হয়তো আমরা অনেকে জটিল কিছু মনে করি, আসলে এই কাজগুলো মোটেই জটিল না, একেবারেই সহজ কাজ, আপনারা একটু চাইলেই করতে পারেন। যেমন এখানে বেসিক পে, মূল বেতন কত, এক্ষেত্রে আমরা মূল বেতন যেটা রয়েছে সেই মূল বেতনকে আমরা 1 বছর হিসেবে ধরে যেটা আসে সেটা আমরা এখানে লিখে দেব।
আমাদের এখানে যে বেসিক রয়েছে সেই বেসিক 1 বছরের যে বেসিকটা আছে সেটি আমরা দিয়ে দিলাম 1,60,560 টাকা। সেই অনুসারে ওনার হাউস রেন্ট রয়েছে, হাউস রেন্ট আমরা এখানে দিয়ে দেব। আমরা একটি তালিকা করে নিয়েছি কাজের সুবিধার্থের জন্য, আপনারা চাইলে এই কাজটি করে নিতে পারেন। মেডিকেল, বাংলা নিউ ইয়ার, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এগুলো দিয়েছি। এবার এখান থেকে আমাদেরকে আরো কিছু অতিরিক্ত অপশন যোগ করতে হবে, যেমন টিফিন। এখানে অনেকগুলো অ্যালাউন্সের নাম রয়েছে, আপনারা একে একে সবগুলো অ্যালাউন্স এখানে নিয়ে আসতে পারবেন। শিক্ষা সহায়ক ভাতা, এডুকেশন অ্যালাউন্স, জিপিএফ, এবং যে সরকারি প্রণোদনা রয়েছে সেটি আমরা এখানে উল্লেখ করে দেব। ডিয়ারনেস অ্যালাউন্স বা স্পেশাল বেনিফিট। এবার এগুলো আমরা একে একে দেব। ডিয়ারনেস অ্যালাউন্স আপনারা জানেন মূল বেতনের 5%, তবে সেটা কমপক্ষে 1,000 টাকা। তো আমরা 1,000 টাকা হিসেবে যদি এটি ধরে নিই সেক্ষেত্রে আসে 12,000 টাকা, আমরা 12,000 টাকা দিয়ে দিলাম। এডুকেশন অ্যালাউন্স 500 টাকা করে মাসে অ্যালাউন্স পাচ্ছেন, তো ওনারটা আসবে 6,000 টাকা, আমরা 6,000 টাকা দিলাম। জিপিএফ ইন্টারেস্ট, এক্ষেত্রে আপনারা জিপিএফ স্টেটমেন্টটি আগেই সংগ্রহ করে রাখবেন। আপনারা চাইলে অ্যাকাউন্টস অফিস থেকে এটি সংগ্রহ করে নিতে পারেন, অথবা আপনাদের যাদের অ্যাকাউন্টস অফিসে যাওয়া হচ্ছে না, আপনারা চাইলে অনলাইন থেকে খুব সহজেই জিপি স্টেটমেন্ট সংগ্রহ করে নিতে পারেন। সে সংক্রান্ত কিভাবে আপনারা অনলাইনে জিপি স্টেটমেন্ট তুলতে পারবেন সে সংক্রান্ত একটি ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, লিঙ্কটি এখানে শেয়ার করে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবং কাজটি খুব সহজে করে নিতে পারবেন। ভিডিওটি অনেক বড় না হয় সেজন্য আমি পুরো প্রক্রিয়াটি এখানে আর দেখাচ্ছি না। আপনারা ডেসক্রিপশন লিঙ্ক থেকে জিপিএফ স্টেটমেন্ট কিভাবে চেক করতে হয় বা ডাউনলোড করতে হয় সেটি দেখে নেবেন। আমি এখানে জিপিএফ ইন্টারেস্ট বসিয়ে দিচ্ছি। এখানে এই যে অপশনটি রয়েছে কর বৎসরের মুনাফা, এই যে অংশটা রয়েছে কর বৎসরের মুনাফা, এই অ্যামাউন্টটি মূলত আমাদের ইন্টারেস্ট। এই অ্যামাউন্টটি আমি এখানে বসিয়ে দিচ্ছি 25,881 টাকা। এবার টিফিন অ্যালাউন্স আপনারা জানেন 200 টাকা করে 2,400 টাকা টিফিন অ্যালাউন্স রয়েছে। এবার আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে চলে যাচ্ছি। এবার এখান থেকে আপনাদেরকে রিবেট নির্বাচন করতে হবে, অর্থাৎ আপনারা যে ইনকাম করেছেন সেই ইনকামের উপরে আপনাদেরকে যে রিবেট দেয়া হয়ে থাকে বা রেয়াত দেয়া হয়ে থাকে সেই রেয়াত অংশটি ফিল আপ করতে হবে। তো এখানে রেয়াত দেওয়া হয় সাধারণত আপনি ডিপোজিট যদি করেন ডিপিএস, মান্থলি ডিপিএস, এটির উপরে রেয়াত দেওয়া হয়ে থাকে। যাদের মান্থলি ডিপিএস রয়েছে তারা এখানে এই অংশটি ফিল আপ করে দিবেন। ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ডিপোজিট অ্যামাউন্ট, কত টাকা ডিপোজিট করেছেন লাস্ট 1 বছরে সেই অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন। এই ঘরটি অটোমেটিক্যালি নিজে পূরণ হবে, এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এভাবে ডিপিএস সিলেক্ট করে দিবেন। এরপরে আপনাদের যেহেতু জিপিএফ রয়েছে, জিপিএফটিও মূলত এই রিবেটের আওতায় আসবে। তো আমি ডিপিএস নেই, আমি যেটা করতে চাচ্ছি যে যার জন্য এই রিটার্নটি পূরণ করছি তার মূলত রিবেট নেই, সেক্ষেত্রে আমি ডিপিএস পূরণ করব না। ডিপিএস এর রিবেটটি তিনি পাচ্ছেন না, তার ডিপিএস নেই, জিপিএফ রয়েছে, আমি জিপিএফ এ প্রবেশ করছি। এখানে অ্যাকাউন্ট নম্বর, জিপিএফ এর অ্যাকাউন্ট নম্বরটি কোনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি মূলত অ্যাকাউন্ট নম্বর, এই অ্যাকাউন্ট নম্বরটি আমি বসিয়ে দেব। অ্যাকাউন্ট নম্বর দিলাম। কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন অর্থাৎ তিনি 1 বছরে কত টাকা
জিপিএফ এ রেখেছেন সেটি মূলত কন্ট্রিবিউশন। আমি কন্ট্রিবিউশনের অপশনে যাচ্ছি। আরেকটু দেখে নিই। চাঁদা, এখানে রয়েছে চাঁদা। কন্ট্রিবিউশন মূলত 1 বছরে তিনি এই টাকাটি দিয়েছেন ৩৯,০০০ টাকা। এই ৩৯,০০০ টাকাই মূলত ওখানে বসাবো। দিলাম। আরেকটি জায়গায় আমাদের রিবেট আমরা পেয়ে থাকি, সেটি হচ্ছে আপনারা জানেন কল্যাণ ট্রাস্টের ভাতা হিসেবে আমাদের প্রতি মাসে বেসিকের 1% এবং সর্বোচ্চ 150 টাকা কেটে নিয়ে থাকে। সে টাকাটিও মূলত আমাদের রিবেটের আওতায় আসবে। তো সেটি আমরা এখানে অ্যাপ্রুভড বেনেভোলেন্ট ফান্ড এন্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এই অংশে দিতে পারবো। এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। আমরা এখানে বেসিক দিয়েছিলাম কত আপনাদেরকে একটু দেখাচ্ছি। বেসিক দিয়েছিলাম 13,380 টাকা। তো 13,380 টাকা হিসেবে আমাদের 1% যদি আমরা করি, আমরা এখানে করে দেখিয়েছি। জিপিএফ টাকা আসে। তো 134 টাকাকে আমরা 12 দিয়ে যদি গুণ করি, সেক্ষেত্রে আমাদের কত আসছে দেখি, 1,608 টাকা। এই অংশটিকে আমরা নিয়ে নেব। গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম নেই, এটি আমি 0 দিচ্ছি। তো দেখুন আমার মোট যে টাকাটি রয়েছে তার মধ্যে আমি 40,608 টাকা রিবেট পাচ্ছি বা কর রেয়াত পাচ্ছি। আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। এই অংশে রয়েছে আমাদের এক্সপেন্ডিচার, অর্থাৎ আমরা যে ব্যয় নির্বাহ করে থাকি সেই ব্যয়ের অংশটিকে এখানে আমরা উল্লেখ করে দেব। শুরুতেই রয়েছে এক্সপেন্সেস ফর ফুড, ক্লোদিং অ্যান্ড আদার এসেনশিয়ালস। এখানে আমরা ফুড, ক্লোদিং এবং আদার্স যা এসেনশিয়ালস রয়েছে সে অংশে আমাদের 1 বছরে কত খরচ হয়েছে সে অংশটিকে আমরা এখানে উল্লেখ করব। তো এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি একটি অ্যামাউন্ট, আপনারা আনুমানিকভাবে কারো কম হতে পারে, বেশি হতে পারে, আপনারা নিজেদের মতো দিয়ে নেবেন। আমরা 1,70,000 টাকা দিয়েছি। এর পাশাপাশি হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস কিছু রয়েছে, আমরা ইলেকট্রিসিটি বিল দিব। ইলেকট্রিসিটি বিল এখানে দিচ্ছি 6,000 টাকা। আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। এখানে গ্যাস, ওয়াটার, সুয়ারেজ বিল এগুলো যা আছে দিবেন। আমি এখানে 12,000 টাকা দিচ্ছি। ফোন, ইন্টারনেট, টিভি এখানে আমি 6,000 টাকা দিচ্ছি। এডুকেশন এক্সপেন্স এখানে আমি 12,000 টাকা দেব। ফেস্টিভ্যাল এখানে আমাদের 2টি ফেস্টিভ্যালের জন্য আমি 35,000 টাকা দেব। তো এটি দিলাম। এবার আমরা আরেকটি জিনিস দেখে নেই। আচ্ছা, যাই হোক, এক্ষেত্রে যদি লোন থাকে, আপনাদের যাদের লোন রয়েছে সেই লোন যারা পরিশোধ করে থাকেন, এখানে লোনের ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন একটি অপশন আছে, অর্থাৎ আপনার যে লোন রয়েছে সেই লোন থেকে যে আপনারা ইন্টারেস্টটা পেমেন্ট করেন সেই ইন্টারেস্টের অ্যামাউন্টটা ওখানে বসাতে হয়। তো যাদের লোন রয়েছে আপনারা একটি লোন স্টেটমেন্ট রাখবেন সাথে। লোন স্টেটমেন্ট রাখার পরে সেটি ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দেবেন কত টাকা ইন্টারেস্ট কেটেছে। আমি এখানে বসিয়ে দিচ্ছি আমার লোন স্টেটমেন্ট শিট থেকে 20,132 টাকা আমি এখানে দিয়ে দিলাম এবং আমার ট্যাক্স কেটেছে 150 টাকা। আমি ট্যাক্স 150 টাকা দিয়েছি। এবার সেভ এন্ড কন্টিনিউ অংশে চলে যাব। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি হচ্ছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। অ্যাসেট এবং লায়াবিলিটিস পূরণ করতে হবে এখানে। তো আপনারা যারা প্রথম বছর কর দিচ্ছেন তারা এটি সূক্ষ্মভাবে সুন্দরভাবে বসিয়ে দিবেন। আর যারা দ্বিতীয় বছর বা অন্য আরো 2-1 বার দিয়েছেন অনলাইনে, তাদের জন্য এখানে একটি নতুন চমৎকার ফিচার এসেছে, সেটি হচ্ছে অটোফিল। অটোফিল অপশনের মাধ্যমে আপনি গত বছর যদি অনলাইনে আয়কর দিয়ে থাকেন সেক্ষেত্রে অটোফিল অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি গত বছর যা দিয়েছিলেন এখানে অটোমেটিক্যালি সবগুলো চলে আসবে। তো যেহেতু আমি এটি করেছি এবছরই প্রথম, এখানে অটোফিল দিলেও আমার কোনো অপশন আসবে না, সুতরাং আমি অটোফিলে যাচ্ছি না। আপনারা যারা দ্বিতীয়বার বা তৃতীয়বার করছেন অনলাইনে তারা অটোফিল অপশনটি ব্যবহার করবেন।
যদি ব্যবহার করতে চান খুবই সহায়ক হবে আপনার কাজে। তো যাই হোক, আমি অ্যাসেটস এই অংশে চলে যাচ্ছি। অ্যাসেটস অংশে এখানে আমি দেখাবো যদি আপনার নন এগ্রিকালচারাল প্রপার্টি থেকে থাকে বা এগ্রিকালচারাল প্রপার্টি থেকে থাকে, সেক্ষেত্রে এখানে একে একে ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে আমি দেখাচ্ছি না, যেহেতু এগ্রিকালচারাল কিংবা নন এগ্রিকালচারাল কোনোটি এখানে আমার জন্য প্রযোজ্য হচ্ছে না, সেক্ষেত্রে আমি এটি দিচ্ছি না। ফাইন্যান্সিয়াল অ্যাসেটস দেব। এখানে ডিপিএস আমার নেই, আপনাদের যাদের আছে এখানে ক্লিক করে আগে যেভাবে দেখিয়েছি এভাবে অংশটি পূরণ করে দিবেন, খুব সহজে হয়ে যাবে। প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড এটি রয়েছে। প্রভিডেন্ট ফান্ড ক্লিক করে আমি এখানে দিয়ে দেব জিপিএফ। আপনারা টাইপ করে দিবেন জিপিএফ। এখানে জিপিএফ এর অ্যাকাউন্ট নম্বরটি দেব। জিপিএফ এর অ্যাকাউন্ট নম্বরটি কিভাবে দিতে হয় আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে। এটি দিয়েছি। অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরে এবার যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্স অংশটি পূরণ করতে হবে। এখানে ব্যালেন্স সবশেষে দেখতে পাবেন যে জের, এটি হচ্ছে মূলত জিপিএফ এর ব্যালেন্স। এই ব্যালেন্স অংশটি পূরণ করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি 2,43,098 টাকা রয়েছে। এই অংশটি মূলত আমার ওখানে জের হিসেবে দিয়ে দেব। $2,43,098 দিলাম। এবার নিচের দিকে যাই, যাদের আপনাদের মোটর কার রয়েছে এখানে ক্লিক করে মোটর কারের অংশ ফিল আপ করে দিবেন, খুব সহজেই অংশটি। এবার যদি গোল্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে গোল্ড অংশটি পূরণ করে দিবেন। ফার্নিচার যে পরিমাণে আছে ফার্নিচার দিয়ে দিবেন। এবার লায়াবিলিটিস বা দায়, আপনার যদি দায় থেকে থাকে বা আপনার যদি লোন থেকে থাকে সেক্ষেত্রে আপনি লায়াবিলিটিস এই অংশে ক্লিক করে এই অংশটি পূরণ করে দিবেন। আপনি ঋণ নিয়েছেন কার কাছ থেকে, কোনো যদি ব্যাংক থেকে নিয়ে থাকেন এখানে বরোয়িং ফ্রম ব্যাংক অথবা আদার্স যেটি হয়ে থাকে এক্ষেত্রে আপনি দিতে পারেন। তো আমি বরোয়িং ফ্রম ব্যাংক এই অংশটি সিলেক্ট করব। নেম অফ দ্য ব্যাংক, এক্ষেত্রে আমি ব্যাংকের নাম দিব। তার আগে ব্যাংকের লোন স্টেটমেন্টটি আমি একটু দেখে নিচ্ছি। এখানে আমি অ্যাকাউন্ট নম্বরটি লিখছি। এবার পারপোসের ঘরে আমি লিখলাম ফ্যামিলি নিড এবং ব্যালেন্স অ্যাকাউন্ট, এটি আমার যে স্টেটমেন্ট রয়েছে লোন স্টেটমেন্ট, সেই লোন স্টেটমেন্ট দেখে যে ব্যালেন্স রয়েছে সেটি আমি লিখেছি। এখানে ক্যাশ অ্যান্ড ফান্ড, এখান থেকে আমি আরো কিছু অপশন দেখাতে পারবো। যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট বা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্ট হোক সেখানে যদি টাকা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখাতে পারবেন। দেখানোর নিয়মটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, এটিতে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। এবার নিচে টাইপের ঘর থেকে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। এবার ব্যাংকের নাম, আমি ব্যাংকের নাম লিখে দিচ্ছি। তারপরে অ্যাকাউন্ট নম্বর, যে অ্যাকাউন্টে টাকা রয়েছে সে অ্যাকাউন্ট নম্বর দিয়ে এবং ব্যালেন্স দিতে হবে, কত টাকা ব্যালেন্স রয়েছে। যাই হোক, এভাবে এই ঘরগুলো আপনারা পূরণ করে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এবার ক্যাশ ইন হ্যান্ড, সবকিছুর পরেও আমাদের হাতে কিছু টাকা থাকে, যে টাকাটি হতে পারে আমাদের ঘরে বাসায় বা কোথাও, যেভাবেই হোক আমাদের কাছে কিছু টাকা থেকে থাকে, সে ক্যাশ ইন হ্যান্ড আমরা ওখানে উল্লেখ করে দেব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স রয়েছে 6,015 টাকা,
এই ৬,০১৫ টাকা আমি ক্যাশ ইন হ্যান্ডে দেখিয়ে দিচ্ছি, এই টাকাটি আমার হাতে রয়েছে এমনটা। ক্যাশ ইন হ্যান্ড এইখানে ক্লিক করে আমি সংখ্যাটি বসিয়ে দিচ্ছি। এবারে নিচের দিকে যাই, আমরা লক্ষ্য করি ব্যালেন্স কিন্তু 0 হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রস ওয়েলথ 2,24,926 টাকা এবং লায়াবিলিটিস রয়েছে আমার এখানে 1,92,707 টাকা এবং নেট ওয়েলথ 57,219 টাকা। গত বছর যেহেতু আমি রিটার্ন দাখিল করিনি, এটি প্রথম রিটার্ন, সেক্ষেত্রে নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এটি 0 রয়েছে, এটি 0 থাকবে। এবার চেঞ্জ ইন নেট ওয়েলথ এটি 57,219 টাকা, অর্থাৎ ওই দুটি আপনারা দেখতে পাচ্ছেন যে নেট ওয়েলথের ঘরে যেটি রয়েছে সেটি মূলত আমাদের চেঞ্জ ইন নেট ওয়েলথ সেম রয়েছে। আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার 2,61,292 টাকা। তো এগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, এগুলো আপনারা উপরে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি চলে আসবে। এগুলো খুব একটা না বুঝলেও চলবে, যারা নতুনভাবে কাজ করছেন তাদের জন্য এগুলো বোঝাটা খুব বেশি একটা জরুরি নয়। আপনারা সব ফিল্ডগুলো সুন্দরভাবে সঠিকভাবে বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে, এগুলো নিয়ে বাড়তি চিন্তা করতে হবে না। এভাবে 0 করে আমরা সাবমিট করে দিতে পারবো। তো যাই হোক, আমাদের 0 হয়েছে। এবার আমরা সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপ হচ্ছে আমাদের ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এই অপশনটি। এখানে সম্পূর্ণ যে আমরা ই রিটার্ন দাখিল করেছি তার একটি ক্যালকুলেশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমাদের যদি আসতো ট্যাক্স, তাহলে এখানে শো করতো, দেখুন পেয়াবল যে ঘরটি রয়েছে সে ঘরে 0, তার মানে আমার ট্যাক্স আসেনি, আমাকে ট্যাক্স দিতে হবে না। যদি দিতে হতো সেই সংখ্যাটি ওখানে চলে আসতো এবং নিচে যে পে নাও অপশনটি দেখতে পাচ্ছেন সেই পে নাও এর ঘরটি তখন সক্রিয় থাকতো, এখন নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। তার মানে আমাকে ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না, শুধু রিটার্ন দাখিল করলেই হয়ে যাবে। তো আমি রিটার্ন দাখিল করার জন্য প্রসিড টু কন্টিনিউতে চলে গেলাম। এবারে আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিটার্নটি পিডিএফ আকারে দেখাচ্ছে। আমরা একদম নিচের দিকে চলে গেলে সাবমিট রিটার্ন এই অপশনে ক্লিক করব, ইয়েস করে দেব, রিটার্ন সাবমিট হয়ে গেল। এভাবে আপনারা খুব সহজেই রিটার্ন দাখিল করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট রিসিভড চলে এসেছে। আপনারা এগুলো ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। এজন্য ট্যাক্স রেকর্ড যে অপশনটি রয়েছে, ট্যাক্স রেকর্ড অপশনে ক্লিক করলাম। এবার এখান থেকে আপনারা চাইলে টিন সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন, অথবা এক্সপ্রেস সার্টিফিকেট যেটি রিটার্ন দাখিলের জন্য সেটি আপনি পেয়ে যাবেন এখান থেকে। এজন্য আমরা এখানে এই অপশনে ক্লিক করছি। দেখুন ট্যাক্স সার্টিফিকেট চলে এসেছে। এটি আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি দেখি। নিচে ডাউনলোড অপশনে ক্লিক করছি। এবার এখান থেকে আপনি প্রিন্ট করতে চাইলে প্রিন্টার সিলেক্ট করে দিবেন, প্রিন্টার সিলেক্ট করে পরবর্তী ধাপে গেলে প্রিন্ট হবে, অথবা আপনি চাইলে এখান থেকে পিডিএফ আকারে সংরক্ষণও করতে পারেন, সেজন্য সেভ টু পিডিএফ এই অপশন। তো আমি সেভ করব, সেজন্য সেভ টু পিডিএফ সিলেক্ট করেছি। এবার সেভ বাটনে ক্লিক করছি। এবার যে ডিরেক্টরিতে আমরা সেভ করতে চাচ্ছি সেই ডিরেক্টরি আমরা সিলেক্ট করে দেব। আপনি চাইলে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি ফোল্ডার করেও আলাদা রেখে দিতে পারেন। তো আমি একটা ডিরেক্টরি নির্বাচন করে সেখানে সেভ করব। আমি একটু ফোল্ডার করে নিতে চাচ্ছি, সেজন্য ফোল্ডার তৈরি করে সেখানে সেভ করব। আপনারা যেখানে ইচ্ছে সেভ করতে পারবেন। সেভ অপশনে ক্লিক করছি, দেখুন সেভ হয়ে গেল।
এবার অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করার জন্য অ্যাকনলেজমেন্ট অপশনে ক্লিক করছি। এবার আগের মতো নিচের দিকে চলে যাব, ডাউনলোড অপশনে ক্লিক করব, সেভ অপশনে ক্লিক করব। যেহেতু আমি পিডিএফ চাচ্ছি, পিডিএফ সিলেক্ট করা রয়েছে, সেভ অপশনে ক্লিক করছি। এবার ডাইরেক্টরি সিলেক্ট করা রয়েছে, সেভ বাটনে ক্লিক করে দিলাম। এবার পুরো রিটার্নটি ডাউনলোড করার জন্য রিটার্ন যে অপশন রয়েছে সেখানে ক্লিক করব। নিচের দিকে চলে যাব, প্রিন্ট অপশনে ক্লিক করব। এবার সেভ টু পিডিএফ রয়েছে, সেভ অপশনে ক্লিক করব। ডাইরেক্টরি সিলেক্ট করা রয়েছে, এখন আমরা সেভ অপশনে ক্লিক করব। এভাবে রিটার্নটি আমাদের সংরক্ষণ হয়ে থাকবে পিডিএফ আকারে। সেখান থেকে ইচ্ছে মতো আপনি দেখে নিতে পারবেন কিংবা প্রিন্ট করে নিতে পারবেন। তো আশা করছি এভাবে খুব সহজে আপনারা রিটার্ন দাখিল করতে পারবেন। আরও কিছু জটিল প্রক্রিয়া রয়েছে, ধীরে ধীরে আমরা পরবর্তী ধাপগুলোতে চলে যাব। যারা সাধারণভাবে রিটার্ন দাখিল করতে চাচ্ছেন কোনো জটিলতা ছাড়া, তারা এই ভিডিও দেখে আশা করছি উপকৃত হবেন। যে কোনো ধরনের প্রশ্ন কিংবা জিজ্ঞাসার জন্য আমাদের চ্যানেলে সরাসরি কমেন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।